আচ্ছা দেখো, তাহলে তোমরা যারা এই যে টেস্ট পেপার অলরেডি কিনে ফেলছো, আমি কিন্তু তোমাদেরকে দিয়ে পুরাতন টেস্ট পেপার কিনেছি। তো পুরাতন টেস্ট পেপার কেনার পরে তোমরা কেউ কিন্তু আবার নতুন টেস্ট পেপার কিনবা না, কেননা 26 সালের সকল প্রশ্ন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সকল প্রশ্ন আমি লাইভে এসে সলভ করে দিচ্ছি। তোমরা এখন 2-3 জন আসো ক্লাসে, বাকিরা নাই। তো বাকিরা যারা থাকতে পারতেছো না কলেজের কারণে, তোমরা পরে রেকর্ডেড করে নিতে পারো। আর এটা ছাড়াও তোমার এই কোশ্চেনটা নিজে নিজে সলভ করতে পারো, নিজে নিজে সলভ করতে হবে। আমি এটা শীট বানায় দিয়ে দেওয়া ট্রাই করবো, আর এটা সলভিং ভিডিও তো আমি ইউটিউবে আপলোড দিচ্ছি। তো তোমরা ভুলেও এই যে কি করবা না, টেস্ট পেপার কিনা বাপ মায়ের টাকা খরচ করবা না, বুঝতে পারছো? আর প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবা, মনোযোগ দিয়ে দেখবা। এই টাইপের প্রশ্নই কিন্তু তোমার সামনে আবার রিপিট হতে পারে। আর আস্তে আস্তে নিয়মিত ভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সকল ভিডিও, 26 সালের সকল ভিডিও একটা একটা করে আপলোড হতে থাকবে। তো অবশ্যই চোখ রাখ। কোশ্চেনে যাই। তো নেক্সট, এখন এটার জন্য ফ্রি মার্ক দিবে কি দিবে না এটাও আসলে কোনো কিছু বলে নাই, আশা করি ফ্রি মার্ক দিয়ে দেওয়া উচিত। আচ্ছা দেখো, এরপরে সেকেন্ড প্রশ্ন বলছে, এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো। তো এই পাত্রে কি আছে? দেখো, এই পাত্রে আছে H2O2, এটা একদম সহজ হওয়ার কথা। 50 মিলিলিটার আছে। আর এটার যে ঘনমাত্রা, পাত্র একের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটা কি আমারে দিছে? সেই ঘনমাত্রাটা আবার আমারে দেয় নাই। সেই ঘনমাত্রাটা আমারে দেয় নাই। এখন এটার ঘনমাত্রা যদি আমি নির্ণয় না করতে পারি, তাহলে তো আমি পিপিএম এককে ঘনমাত্রা নির্ণয়, মানে এটার যে ঘনমাত্রা না বের করতে পারি, তাহলে তো পিপিএম এককটাও নির্ণয় করা সম্ভব না। তা আমার যেটা এখন এই জায়গায় করতে হবে সেটা হলো যে, তোমার এই যে K2Cr2O7 আছে, K2Cr2O7 H2O2 সাথে H2SO4, এদের বিক্রিয়া সংগঠিত করা লাগবে। এদের বিক্রিয়া সংগঠিত করা লাগবে। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া যখন আমি সমতা করব, K2Cr2O7 এর তুল্য সংখ্যা হলো 6, এটা ওর কাছে আসবে। H2O2 তুল্য সংখ্যা হলো 2, এটা ওর কাছে যাবে। এরপর আমার উৎপাদ লেখার পারা। তো K2Cr2O7 থেকে K2SO4 উৎপন্ন হবে। এখন দেখো, পটাশিয়াম এখানে আছে 2টা, এখানে আছে 4টা, তাহলে এখানেও 2 দেওয়া লাগবে। এরপর আসো এই যে ক্রোমিয়াম, আর এদিকে হবে কি সালফেট। তাহলে ক্রোমিয়াম আছে 3টা, সালফেট আছে 2টা। সমতা হইছে না? হয় না। এখানে 2 দুগুণা 4টা আছে, তাহলে এখানেও 2 দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে দেখো এই যে বিজারক H2O2 থেকে কি উৎপন্ন হওয়ার কথা বলতো? H2O2 থেকে অক্সিজেন উৎপন্ন হওয়ার কথা। তো লিখলাম অক্সিজেন, কিন্তু অক্সিজেন এখানে আছে 12টা, তাহলে এখানে 6 দেওয়া লাগবে, তাহলে 6 দুগুণা 12। এরপরে জারকে যত অণু অক্সিজেন আছে, জারকে 14 অণু অক্সিজেন আছে, জারকে 14 অণু অক্সিজেন আছে। তো যত অণু অক্সিজেন আছে তত অণু পানি উৎপাদে লিখবো। পানির জন্য প্রয়োজনীয় H2 এখান থেকে পাই, এখানে পাইছে কয়টা? 14টা। আর এখানে আছে কয়টা? 6টা। 6টা আর 8টাতে কত হবে? 14টা। 6 আর 8 কত হবে? 14টা। তাহলে এই জায়গা থেকে আমি একটা সম্পর্ক পাইলাম, সেটা হলো এরকম যে 2 মোল K2Cr2O7 is equivalent to 6 মোল H2O2, মানে 2 মোল পটাশিয়াম ডাইক্রোমেট 6 মোল হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে এই জায়গা থেকে আমি এই সূত্রটা বসাইতে পারি আবার, Ne of K2Cr2O7 is equivalent to Ne of H2O2। তো এখন তোমাকে H2O2 এর কি বের করতে হবে? দেখো, এখানে 3টা সমান সমান দেওয়ার কোনো মানে হয় না, একটা দিলেই হবে। না, এই জায়গায় তো 3টা দেওয়া লাগবে, একজন আরেকজন, এই জায়গায় দেওয়া লাগবে না, কেননা এই জায়গায় আমরা অঙ্ক করতেছি, আর ওই জায়গায় তো আমরা একটা আর একটা ইকুইভ্যালেন্ট ওটা বুঝাইছি। দেখো SVE, তো আমরা এটা এইভাবে সহজে লেখার জন্য এইভাবে লিখতে পারি যে SB VB EB, আর এই জায়গায় আমরা লিখবো SA VA EA, যেহেতু এটা এ পাত্র থেকে পাইছি। তো আমার টার্গেট হলো SA বের করা। আমার টার্গেট কি? SA বের করা। তো এখন তোমরা যদি একটা জিনিস একটু খেয়াল করো ভালো করে, তখন দেখতে পাবা যে এই জায়গায় যে তোমার K2Cr2O7 আছে, এটার ঘনমাত্রা দেওয়া আছে এই যে SB, আবার এটার যে আয়তন হইলো সেটা হলো কি VB, আর এই যে K2Cr2O7 এর যে তুল্য সংখ্যা E, এটা হলো 6। K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত? 6। বুঝতে পারছো? তাহলে আর এটার যে আয়তন দেওয়া আছে কত? 50 মিলিলিটার, এটা হলো তোমার VA। আর এটার যে EA সেটা হলো কত? 2। তাহলে আমরা কি বের করব? SA বের করব। SA ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা বের করি। দেখো SB এর ভ্যালু কত দেওয়া আছে? দেখো 0.1। VB এটার ভ্যালু দেওয়া আছে কত? 80 মিলিলিটার। আর EB অর্থাৎ বি নাম্বার পাত্রের তুল্য সংখ্যা হলো 6। এরপরে আসো নিচে, তো এখানে আছে পাত্র 1, পাত্র 1 কি আছে? 50 মিলিলিটার H2O2। তো এখানে প্রথমেই কি 50 ইন্টু 2, কেননা E এর ভ্যালু কত? 2, তখন আসে তোমার 0.48। SA এর ভ্যালু কত আসে? 0.48 মোলার। তাহলে আমরা অনেক কষ্টে কি বের করলাম এতক্ষণ ধরে? এই যে VA, এটার ঘনমাত্রা বের করলাম। এটার কি বের করলাম? ঘনমাত্রা বের করলাম।
আমরা এতক্ষণ ধরে কি বের করতে পারলাম, এটার ঘনমাত্রাটা বের করতে পারলাম। তো আমাদের এখন ppm এককে এটার ঘনমাত্রা বের করতে হবে। আমরা জানি ppm ইজ ইকুয়াল টু এস এম ইন্টু 10 কিউ। এখন দেখো এস এর ভ্যালু কিন্তু বের করছে 0.48 ইন্টু এই যে H2O2, এই যে H2O2 এর যদি মানে আণবিক ভর দেখো, হাইড্রোজেন হলো 2, অক্সিজেন হলো কত 32, তাহলে কত হয় 34। তাহলে এই জায়গায় কত লিখবা 34 ইন্টু 10 কিউব, 34 ইন্টু 10 কিউব। তখন আলটিমেটলি আসে তোমার 16320 এত মিলিগ্রাম পার লিটার বা ppm, দুইটা একক কি কারেক্ট। এত মিলিগ্রাম পার লিটারও লিখতে পারো তুমি, আবার ppm ও লিখতে পারো। বুঝছো? বুঝতে পারছো? ওকে, এবারকে দেখো নেক্সট কোশ্চেন। এটা একটু ক্লিয়ার করে নেই। এই যে এগুলো একটু ক্লিয়ার করে পরে। আচ্ছা দেখো, বি পাত্রে KMnO4 ব্যবহার করলে সি পাত্রের আকরিকের বিশুদ্ধতার হার বিক্রিয়া সহ নির্ণয় করো, মানে বিশুদ্ধতার শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে আর কি। তো খুবই সিম্পল, দেখো K2Cr2O7 এটার সাথে তোমার FeSO4 এর বিক্রিয়াকে দেখাইতে হবে। এখানে আরেকটা সমস্যা, সেটা হলো তোমার, আমরা এখন গহ নাম্বারটা সলভ করতেছি। লোহার আকরিক ফেরাস সালফেটের সাথে আগে বিক্রিয়া করছে, তাহলে এই যে আয়রন আগে কি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে FeSO4 ফেরাস সালফেট উৎপন্ন করছে, আর কি উৎপন্ন করছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এই যে তোমার K2Cr2O7 সে FeSO4 এর সাথে বিক্রিয়া করছে কিসের উপস্থিতিতে, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। তো দেখো FeSO4 এটা কয় অণু আছে, FeSO4 এর তুল্য সংখ্যা 6, এটা এখানে বসবে। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1, এটা এই জায়গায় বসবে। তাহলে 1 এখানে বসানো যে কথা, না বসানো একই কথা। তো পটাশিয়াম সালফেট থেকে আমরা একটু আগেও দেখে আসছি, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়, আর কি উৎপন্ন হয়, ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়। তাহলে ক্রোমিয়ামের তুল্য সংখ্যা হলো 3, সালফেটের তুল্য সংখ্যা হলো 2, আর FeSO4 থেকে Fe2SO4 3 উৎপন্ন হয়। বুঝছি, Fe2SO4 3 উৎপন্ন হয়। আর জারকে কত অণু অক্সিজেন আছে, 7 অণু, তাহলে এই জায়গায় 7 অণু পানি উৎপন্ন হবে, 7 অণু পানি উৎপন্ন হবে। এই যে 7 অণু পানি উৎপন্ন হবে, 7 অণু পানি উৎপন্ন হবে। এই যে জারকে যত অণু অক্সিজেন আছে তত অণু পানি উৎপন্ন করব, এরপরে পানির জন্য প্রয়োজনীয় H+ এই যে এই জায়গা থেকে নিব। এবারকার তোমরা হিসাব নিকাশ করো, দেখো ঠিক হয়ে গেছে। এটা কিন্তু একটা নিয়মের ভিত্তিতে করতেছি, তো নিয়মটার খাতা যারা ভুলে গেছো তাদেরকে আর কি বলবো, এটা কিন্তু একটা নিয়ম অনুযায়ী করতেছে, ওই নিয়ম মনে না থাকলে তুমি কিছুই বুঝবা না। 1 মোল K2Cr2O7 ইজ ইকুইভ্যালেন্ট টু, আমি বলতেই পারি যে 6 মোল Fe2+, মানে 6 মোল আয়রন এটার সাথে বিক্রিয়া করছে। তাহলে এই জায়গা থেকে আমি লিখতে পারি Ni অফ বি পাত্র ইজ ইকুয়াল টু Ni অফ সি পাত্র, কেননা আরেকটা ছিল সি পাত্র। তাহলে দেখো SB VB EB, আর এই যে আয়রনের পরিমাণ বের করতে বলছে, তাহলে এই জায়গায় আমি W/M ব্যবহার করতে পারি ইনটু EC। এখন এই যে এই এর ভ্যালু হলো 1, এই এর ভ্যালু কত 1, তাহলে এই পুরাটাই আমি বাদ দিয়ে দিতে পারি। আর এই যে দেখো আয়রনের যে আণবিক ভর সেটা হলো 55.85, তাহলে আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে ডাব্লিউটা, আমার বের করতে হবে কি ডাব্লিউটা, আমার কি করতে হবে, বের করতে হবে। আর এই যে এসবি এর ভ্যালু কিন্তু তোমার দেওয়া আছে 0.1 মোলার, আর এই যে ভিবি এটা হলো 80 মিলিলিটার, ওই 80 রে তোমার 1000 দিয়ে ভাগ করতে হবে, এখানে কিন্তু অবশ্যই লিটার এককে বসাইতে হবে। আর ইবি এর ভ্যালু হলো 6, আর এই যে এম, এই এমটা এই জায়গায় আর গুণ করে দাও, তখন কি হয় 0.1 ইন্টু 80 ইন্টু 10⁻³ ইন্টু 6 ইন্টু 55.85, তখন আলটিমেটলি তোমার আসে ডাব্লিউ এর ভ্যালু আসে 2.68 গ্রাম। কত আসছে 2.68 গ্রাম। এখন তোমারে বলছে বিশুদ্ধতা বের করতে, তোমারে কি বের করতে বলছে, বিশুদ্ধতা বের করতে বলছে। তো আমি একটা সূত্র শিখেছিলাম যে বিশুদ্ধতা ইজ ইকুয়াল টু যা পেয়েছি ডিভাইডেড বাই যা দেয়া আছে, যা পেয়েছি ডিভাইডেড বাই যা দেয়া আছে ইনটু 100। বিশুদ্ধতা ইজ ইকুয়াল টু কি, যা পেয়েছি ডিভাইডেড বাই যা দেয়া আছে, 4 গ্রাম দেওয়া আছে, ইনটু 100 ভাগ 4
ইন্টু 100, তখন আসে তোমার 67.02%। এটাই হলো কি তোমার বিশুদ্ধতার পরিমাণ। তাহলে পরিমাণগত রসায়নের যে দুইটা কোশ্চেন ছিল, দুইটা কোশ্চেনেরই কিন্তু আমরা সিকিউ। আচ্ছা দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে দেই আমরা। তাহলে দেখো, প্রথমে এই যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা আমি কোন জায়গা থেকে দিছি আগে এটা বলো, এটা কোন জায়গার কোশ্চেন? এটা পরিমাণগত রসায়নের প্রশ্ন। তো পরিমাণগত রসায়নের প্রশ্নটা যেভাবে আসছে, প্রশ্নটা কিন্তু ভুল ছিল, আমি প্রশ্নটা কারেক্ট করে পরে এখানে দিছি। তো এখানে দেখো, প্রথমেই বলছে এই পাত্রের দ্রবণের সাথে অক্সালিক অ্যাসিড। তাহলে এই পাত্রে কি আছে? এই পাত্রে আছে কস্টিক সোডা। কস্টিক সোডাকে, কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডাকে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যে আছে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ওরা কি বলছে? অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া দিতে বলছে। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড কি? H2C2O4। এখন এটার সাথে যখন তুমি অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া দিবা, তখন এই জায়গা থেকে তুমি কি পাবা? দেখো, Na2C2O4 পাবা, Na2C2O4 পাবা। তো এই জায়গায় Na2C2O4 যে পাইছো, এখানে আরেকটা কি পাবা? আর পানি পাবা। সে পানির কথা আর লেখলাম না। দেখো, তাহলে এটাকে কি আমি বলতে পারি না এটা একটা স্ট্রং বেস? আর এটা আমি কি বলতে পারি? এটা হলো একটা উইক অ্যাসিড। এটা হলো কি একটা হলো স্ট্রং বেস আর একটা হলো উইক অ্যাসিড। এখন উপযুক্ত নির্দেশক লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে স্ট্রং বেস আর উইক অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হবে, সেই লবণটা কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে? অবশ্যই সেই লবণটা ক্ষারীয় হবে। স্ট্রং বেস আর উইক অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হবে, সেই লবণটা কি হবে? ক্ষারীয় হবে। তো ক্ষারীয় যদি হয়, তখন কোন, আমরা তিনটা নির্দেশক পড়ছিলাম। একটা পড়ছিলাম কি মিথাইল অরেঞ্জ, আরেকটা পড়ছিলাম মিথাইল রেড, আরেকটা পড়ছিলাম কি ফেনলফথলিন। এই যে ফেনলফথেলিন, ফেনলফথেলিন। তাহলে বলো তো এই জায়গায় কোন নির্দেশকটা কার্যকর হবে? এই জায়গায় ফেনলফথেলিন নির্দেশকটা কার্যকর হবে। কথা কি বুঝছি? এই জায়গায় ফেনলফথেলিন নির্দেশকটা মানে কার্যকর হবে। এখন ফেনলফথেলিনের পিএইচ চেঞ্জ করার যে ভ্যালু, ফেনলফথেলিন কত থেকে কত পিএইচ এর নিচে কাজ করে? আচ্ছা, আরেকটা, এই জায়গায় যে লবণটা আছে, এই লবণের পিএইচ ভ্যালু কি 7 অপেক্ষা বেশি হবে না 7 অপেক্ষা কম হবে? এই লবণের ভ্যালু পিএইচ, এই লবণের যে পিএইচ আছে, এটা 7 অপেক্ষা বেশি হবে। আর এই জায়গায় লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো উপযুক্ত, এই জায়গায় কোন নির্দেশকটা কার্যকর হবে? এই জায়গায় কিন্তু ফেনলফথেলিন নির্দেশকটা কার্যকর হবে। এই ফেনলফথেলিনের পিএইচ সীমাটা কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষার খাতায় উল্লেখ করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? এটার যে পিএইচ সীমা, এই পিএইচ সীমাটা কিন্তু উল্লেখ করতে হবে। এটার পিএইচ সীমাটা কি তোমাদের মনে আছে? এটার পিএইচ সীমা কিন্তু উল্লেখ করতে হবে তোমার। আচ্ছা, এটার যে পিএইচ সীমা, এই পিএইচ সীমা কিন্তু 8.2 থেকে 10 এর মধ্যে। পিএইচ সীমাটা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে হবে। 8.2 থেকে 10 এর মধ্যে এটার পিএইচ সীমাটা কার্যকর। বুঝতে পারছো বিষয়টা? 8.2 থেকে 10 এর মধ্যে। আচ্ছা দেখো, এরপরে তোমার এই জায়গায় আইসা আর কি লিখে দিতে হবে? দেখো, এই জায়গায় আইসা কি তোমার গ্রাফটা আঁকা লাগবে না? এই জায়গায় আইসা কিন্তু তোমার গ্রাফটাও আঁকা লাগবে। আমি যদি এগুলো মুছে দেই, হ্যাঁ, এই জায়গায় আইসা তোমার গ্রাফটাও আঁকা লাগবে। তো গ্রাফটা আমি শর্টকাটে আঁকা শিখেছিলাম, তোমাদের যদি মনে থাকে। এই গ্রাফটা তোমরা এইভাবে আঁকতে পারো। এই যে এইভাবে কি একটা পিএইচ স্কেল আঁকবা, পিএইচ স্কেল আঁকার পরে এই যে এইভাবে একটা পিএইচ স্কেল আঁকবা। ওই পিএইচ স্কেল আঁকার পরে দেখো, এই যে এদিকে একটা দাগ দিবা, এদিকে একটা দাগ দিবা, আর এদিকে একটা দাগ দিবা। এই দুটার মাঝখানে একটা দাগ দিতে বলছিলাম, এই দুটার মাঝখানে আরেকটা দাগ দিতে বলছিলাম। এটা কি ছিল? 0। আর এটা কি ছিল? 14। এটা ছিল কত? 7। এটা ছিল কত? 3.5। আর এদিকে ছিল কত? 10.5। এরপর আমি একটা কথা বলছিলাম মনে রাখার জন্য, মনে আছে? সেটা কি? অ্যাসিড দিয়ে ঢুকবে, ক্ষার দিয়ে বের হবে। এই তো অ্যাসিড দিয়ে, দেখো অ্যাসিড দিয়ে ঢুকবে, আরেকটা কি? হ্যাঁ, অ্যাসিড দিয়ে ঢুকবে, ক্ষার দিয়ে বের হবে। অ্যাসিড দিয়ে ঢুকবে, ক্ষার দিয়ে বের হবে। তাহলে দেখো এই জায়গায় কি ছিল? এই যে লবণটা ছিল কি? স্ট্রং বেস প্লাস উইক অ্যাসিড। স্ট্রং বেস প্লাস উইক অ্যাসিড। এখন স্ট্রং বেস, উইক অ্যাসিডের এরিয়া কোনটা বলো তো? এটাও তো মনে রাখা লাগবে। এটা কার এরিয়া? এটা স্ট্রং অ্যাসিডের এরিয়া। এটা কি? উইক অ্যাসিডের এরিয়া। এটা কি? উইক বেজের এরিয়া। আর এটা কি? স্ট্রং বেজের এরিয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গ্রাফটা উল্টা গাইছি। আরে গ্রাফের ভ্যালুগুলো উল্টা লিখছি। ও না না, সবই তো ঠিক ছিল। হ্যাঁ, সবই ঠিক ছিল, জাস্ট এই দুইটাতে ভুল করছি না। এই যে এই জায়গা হবে কত? এই জায়গা হবে 0। আর এই জায়গা হবে 14। এই দুইটাই তো, আর তো সব ঠিক আছে। এই জায়গা হবে 0 আর এই জায়গা হবে কত? 14। তাহলে দেখো উইক অ্যাসিড আর স্ট্রং বেস। তাহলে দেখো উইক অ্যাসিড দিয়ে ঢুকবে, এই যে উইক অ্যাসিড দিয়ে ঢুকলো।
আর স্ট্রং বেস দিয়ে বের হবে। এই যে দেখো স্ট্রং বেস দিয়ে বের হবে। আর মাঝখানের জায়গাটা তুমি কি ঘাড়ো করে দিবা, মানে এই জায়গার মধ্যে কি তার পিএইচ পরিবর্তন করবে, এই জায়গার মধ্যে পিএইচ পরিবর্তিত হবে বা রং নির্দেশ করবে আর কি। তাহলে বুঝতে পারছো, গ ডান। তাহলে গ ডান। এবার আসো গহ। কি বলছে, 2 নং বিক্রিয়া অর্ধপূর্ণ বিক্রিয়া সহ পূরণ করে আয়রনের পরিমাণ নির্ণয় করো। তো এখানে ওই যে কোশ্চেনের মধ্যে কিন্তু আমি কোশ্চেনটা চেঞ্জ করে আনছি, এখানে মূলত আয়রনের পরিমাণে নির্ণয় করতে বলছে, কিন্তু ওনারা বলছে যে উৎপাদ 2 গ্রাম। মেইন যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনে আয়রনের পরিমাণ নির্ণয় করার কথাটা স্পেসিফিকলি বলে দেয় না, কিন্তু আসলে এটা আমাদের ধরে নিতে হবে যে এখানে আসলে তারা আয়রনের পরিমাণে নির্ণয় করতে বলছে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এটা নিজে নিজে ধরে নিতে হবে, এটা নিজে নিজে ধরে নিতে হবে। আয় হ্যাঁ, পুরাটাই তো গেল গা। আচ্ছা, এটা নিজে নিজে ধরে নিতে হবে একটু কষ্ট করে। আমি যদি এটা একটু ঠিক করে নিই, দাঁড়াও। হ্যাঁ, এই যে আয়রনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, তোমরা আগে বলো তোমরা কি এটা পারো, এই যে এই জিনিসটা করতে পারো, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে পারো সবাই? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে পারো কিনা সেটা জানতে চাইছি। আচ্ছা বলো, এই যে বিক্রিয়া, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিসের বিক্রিয়া এটা আগে বলো। এখানে কে কে আছে, এখানে কি আমি বলতে পারি দর্শকায়ন যোগ করার পর K2Cr2O7 আর কে আছে FeSO4 আর সাথে কি H2SO4, এই কয়জন আছে না? তাহলে এই জায়গায় জারক কে? এটা কি জারক? এটা কি জারক? এটা হলো জারক। আর বিজারক কি FeSO4। FeSO4 জারকের কি হয়, বিজারণ হয়। তাহলে প্রথমেই আমরা লিখলাম বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। প্রথমে এটা লেখা নেই যে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো প্রথমে আমি কি দর্শকায়নটা বাদ দিয়ে দিব, দর্শকায়ন যদি বাদ দেই তখন কি থাকবে Cr2O7 2-। তো এই জায়গা থেকে তোমার কি উৎপন্ন হয়, ক্রোমিয়াম 3+ উৎপন্ন হয়। তো ক্রোমিয়াম এখানে যেহেতু 2টা আছে, এই কারণে এখানেও 2 দেওয়া লাগবে। তাহলে ক্রোমিয়াম 3+। এরপরে দেখো অক্সিজেন আছে, যত অণু অক্সিজেন আছে তত অণু পানি উৎপাদে লিখবো। তাহলে অক্সিজেন আছে কত অণু, 7 অণু। তাহলে 7 অণু পানি আমি উৎপাদে লিখলাম। পানির জন্য প্রয়োজনীয় H+ বাম পাশে যোগ করব। তাহলে দেখো 14টা H+ বাম পাশে যোগ করলাম। K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত? K2Cr2O7 এর তুল্য সংখ্যা ছিল 6, তাহলে 6টা ইলেকট্রন এই পাশে যোগ করলাম। আর এটারই আমি দিলাম কয় নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। বুঝছি বিষয়টা? এরপরে কি লিখবো, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। এই যে জারণ অর্ধ বিক্রিয়া, তো এটা কি বিজারক, বিজারক কি হবে, জারিত হবে। তাহলে এই জায়গায় সালফেট হলো দর্শকায়ন। তাহলে দেখো এই যে Fe2+ সে মূলত কিসে পরিণত হয়, Fe2+ Fe3+ এ পরিণত হয়। তো Fe2+ Fe3+ এ পরিণত হওয়ার সময় সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে। তো এটারই আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন দেখো ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি করা লাগবে। ইলেকট্রন আর ইলেকট্রন কাটাকাটি করার জন্য তুমি এভাবে লিখতে পারো 1 নং সমীকরণ প্লাস এই যে 2 নম্বর সমীকরণ আছে, 2 নং সমীকরণের সাথে তোমার কত গুণ করতে হবে, এই যে 6 গুণ করতে হবে। 2 নং সমীকরণের সাথে তোমার 6 গুণ করতে হবে, এত করে পাই, এত করে পাই। 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণের সাথে তোমার কত গুণ করতে হবে, 6 গুণ করতে হবে। বুঝছো? আচ্ছা, তাহলে 1 নং সমীকরণ, আচ্ছা এটা যদি এদিকে রাখি। হ্যাঁ, এখন দেখো আমি কিছু জিনিস একটু মুছা ফেলি, যেমন তোমার এই যে এটা মুছা ফেলি। 1 নং সমীকরণটারে কিন্তু আমি অ্যাজ ইট ইজ রাখবো। আর 2 নং সমীকরণ, 2 নং সমীকরণের সাথে আমি কত গুণ দিব, 6 গুণ দিব। 2 নং সমীকরণের সাথে আমি 6 গুণ দিব। আচ্ছা, এই যে দেখো এই যে 2 নং সমীকরণটা আছে, এই 2 নং সমীকরণের সাথে আমি 6 গুণ দিব, এই যে 6। আর এটাও মুছে দেই। তাহলে দেখো 2 নং সমীকরণের সাথে যখন আমি 6 গুণ দিব, এই যে এটা কি রে ভাই, কি অবস্থা। আচ্ছা যাই হোক, হ্যাঁ 2 নং সমীকরণের সাথে আমি 6 গুণ দিলাম, এই যে 6, এদিকেও কত হবে 6। এবারকার যখন আমি কাটাকাটি করব, কাটাকাটি করলে দেখো এই যে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন কি কাটাকাটি, তখন এই জায়গায় কি থাকে Cr2O7 2- প্লাস 6টা Fe2+ আর কি থাকে 14টা H+, 14টা H+ থাকে। আর এই জায়গায় দেখো 2টা ক্রোমিয়াম 3+ থাকে আর 6টা Fe3+ থাকে। আর এই জায়গায় থাকে কত, এই জায়গায় তোমার থাকে 7 অণু পানি। এই জায়গায় কত থাকে, 7 অণু পানি। তো এরপরে আমি কি লিখবো, এরপরে লিখবো যে প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে পাই, মনে আছে, প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে পাই, প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে পাই, দর্শক আয়ন
যোগ করে পাই, যোগ করে পাই, প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে পাই। দেখো প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে কি পাই বলো তো? সবাই এতটুকু লেখছে, আমি পিডিএফ পরে দিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ, কপি করা আছে, সমস্যা নেই। প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে পাই, প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে আমরা কি পাই বলো? প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে আমরা কি পাই? এই যে এক লাইনে সমতা পাই, ওই এক লাইনে সমতা করারও কিন্তু আলাদা একটা নিয়ম ছিল, মনে আছে? হ্যাঁ, ওই এক লাইনে সমতাটা লিখে দিতে হবে। যেমন এটা তুল্য সংখ্যা কত? 6, এটা তুল্য সংখ্যা 6। এরপরে তুমি কি লিখতে পারো? K2SO4 প্লাস ক্রোমিয়াম, আর এদিকে কি আছে? সালফেট। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? 2, ক্রোমিয়ামেরটা হলো 3, সালফেটের কাছে যাবে, সালফেটেরটা 2, ক্রোমিয়ামের কাছে আসবে। এরপরে দেখো তোমার এই জায়গায় FeSO4 থেকে Fe2SO4 উৎপন্ন হবে। এখানে আছে 2টা, এখানে আছে 6টা, তাহলে এদিকে 3 দিতে হবে। জারকে যত অণু অক্সিজেন আছে তত অণু পানি উৎপাদে লেখা লাগবে। পানির জন্য প্রয়োজনীয় H+ এই জায়গা থেকে নেওয়া লাগবে, বাস শেষ। এটা উৎপন্ন হয়েছে। ওই যে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া করার পরে কি উৎপন্ন হয়েছে? এটাই তো উৎপন্ন হয়েছে না? বুঝছো বিষয়টা? হ্যাঁ, বুঝছো? তাহলে এখন এই জায়গা থেকে আমার অঙ্ক করার জন্য কি লাগবে সেটা বলো? অঙ্ক করার জন্য কাকে কাকে লাগবে? আমি কি বলতে পারি এই জায়গা থেকে যে 1 মোল K2Cr2O7 ইজ ইকুইভ্যালেন্ট টু 6 মোল Fe2 প্লাস, মানে 1 মোল K2Cr2O7 থেকে 6। আচ্ছা দেখো, 1 মোল K2Cr2O7 ইজ ইকুইভ্যালেন্ট টু 6 মোল Fe2 প্লাস। তাহলে এই জায়গা থেকে আমি যে শর্টকাটটা শিখেছিলাম যে Ne K2Cr2O7 ইজ ইকুয়াল টু Ne Fe2 প্লাস, বুঝছো? হ্যাঁ, তো K2Cr2O7 আর হলো Ne Fe2 প্লাস। তো দেখো এই জায়গায় যে সমস্যাটা হয়েছে, এখানে আমাদের বলছে আয়রনের পরিমাণ নির্ণয় করতে। আয়রনের কি নির্ণয় করতে? পরিমাণ নির্ণয় করতে। এখন আয়রনের পরিমাণ ওরা একটা দিছে 2.5 গ্রাম, ওরা একটা আয়রনের পরিমাণ দিছে, কিন্তু এখানে আমাকে দিছে যে ডেসিমোলার কস্টিক সোডার দ্রবণ আছে কি পরিমাণ সেটা আমারে দিছে ঠিকই, বাট K2Cr2O7 কি পরিমাণে আছে ওটা কি আমারে দিছে? ওইটা ছাড়া আমি কি কোনোভাবে আয়রনের পরিমাণ নির্ণয় করতে পারবো? আমার তো N এর ভ্যালু লাগবে, এই যে SVE এগুলা কোনো ভ্যালু দিছে আমারে? কোনো ভ্যালু দেয়নি। এই প্রশ্নটাই পুরো ভুল ছিল, প্রশ্নটাই পুরো কি ছিল? ভুল ছিল, বুঝছো? এই প্রশ্নটাই পুরো ভুল ছিল। এরপরেও তুমি, আমি যেই অ্যাপ থেকে প্রশ্নটা সংগ্রহ করছি ওই অ্যাপে ওই প্রশ্নটা একটু চেঞ্জ করছে, আয়রনের পরিমাণ। ওরা আয়রনের পরিমাণও নির্ণয় করতে বলে না, ওরা কি জানি একটা বলছিল। মূল কথা হলো এই যে প্রশ্নটাই পুরো ভুল ছিল। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে